রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের একাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আজকের পাঠ্য আলোচনার বিষয় ফেব্রুয়ারি 1969। কবিতাটি লিখেছেন শামসুর রহমান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কবি শামসুর রহমান, তিনি 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাহাড়তলী গ্রামে। পিতার নাম মুখলেছুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা বেগম। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন এবং সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবনের শুরু। তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক ছিলেন। কবি শামসুর রহমানের কবিতায় সাধারণত গণতন্ত্র, সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে তিনি কথা বলেছেন। তিনি বাংলাদেশের নাগরিক কবি হিসাবে তিনি পরিচিত, কারণ নগর জীবনের অনুষঙ্গ, নগর জীবনের কর্মজীবী মানুষ, নগরের সংস্কৃতি, মিছিল, মিটিং, এই বিষয়গুলো তার কবিতার প্রধান অনুষঙ্গ বা তার কবিতায় উপজীব্য হয়ে এসেছে। এছাড়া নাগরিক জীবনের যন্ত্রণা, একাকিত্ব বোধ, পারিবারিক ও সামাজিক বন্ধন, এই বিষয়গুলো তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যলয়, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়া কিছু গল্প, উপন্যাস, কিছু ছোটদের জন্য কিছু সাহিত্য অনুবাদ কর্ম তিনি লিখেছেন। তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননা তিনি ভূষিত হয়েছেন। তিনি 2006 খ্রিস্টাব্দে 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। 1969 কবিতার মূলত 69-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কবিতাটি রচিত হয়েছে। কবিতাটি নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এটি মূলত সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা। 1969 খ্রিস্টাব্দের পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের যে সূচনা হইতেছিল, সেই গণ আন্দোলন এই কবিতার পটভূমি। জাতিগত শোষণ, নিপীড়ন, এদেশের মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠা, এই 69 প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রহমান বিচিত্র শ্রেণীপেশার পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এই শিল্পবস্ত্র এই কবিতাটি দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহত্যের প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে তিনি এই কবিতায় মূর্ত করেছেন। কবিতাটিতে 21-এর অগ্নিঝরা দিন থেকে, অর্থাৎ 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের চেতনা থেকে কবি এই কবিতাটি রচনা করেছেন। তোমরা একটু কবিতার দিকে একটু খেয়াল করো। আবার ফুটেছে
দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং। অর্থাৎ কবি এখানে শহরে রাজপথে বা গ্রামগঞ্জের অলিতে গলিতে যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুলের যে রংটা, কালারটা তোমরা জানো এটা লাল। কবির কাছে এই যে প্রকৃতি, যে এই যে কৃষ্ণচূড়া ফুলের যে বর্ণ যে লাল, এই লালটা কবির কাছে ফুলের রং মনে হইতেছে না, এটা মনে হইতেছে যে 52তে আমাদের ভাষা শহীদরা, ভাষা জন্য যে বীরেরা যে প্রাণ দিয়েছিলেন, এই রক্তগুলো মনে হইতেছে যে প্রকৃতি সেই রক্ত শোষণ করে ফুলগুলো যেন রঙিন হয়েছে, লাল হয়েছে। কবির তাই মনে হইতেছে যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। অর্থাৎ আমাদের চেতনায় যে 52 আছে, ভাষার জন্য যে আমরা রক্ত দিয়েছি, যে স্বাধিকার বোধ, যে স্বাধিকার চেতনা যে আমাদের মধ্যে কাজ করে, তাই কবির এই ফুলগুলো দেখে মনে হয় যে এই যে কৃষ্ণচূড়া ফুলের যে লাল রং, এগুলো আমাদের চেতনার রং বা আমাদের ভাষা শহীদেরই আত্মদানের রং। এই রঙের বিপরীতে আছে অন্য রং। অর্থাৎ কবি এখানে একটু অন্যদিকে ইঙ্গিত করেছেন যে এই যে আমরা লাল রং দেখতে পাইতেছি, ফুলের রং, ফুল মানুষকে মোহিত শোভিত করে, ফুলের সৌন্দর্য দেখে মানুষ আকুল ব্যাকুল, ভেতরে এক ধরনের প্রাণের সঞ্চার করে, সৌন্দর্য বোধের জন্ম দেয়, এক ধরনের ভাল লাগার জন্ম দেয়, এক ধরনের সৌন্দর্যের আবেশ ঘটায় ভেতরে। কিন্তু এখানে আমরা যে সুন্দর দেখতে পাচ্ছি, আসলে কবি সেই সুন্দরের দিকে এখানে তিনি ইঙ্গিত করেন নাই। এখানে যে তিনি যে রংটাকে দেখেছেন, সে রংটা কোনো ফুলের রং না, সে রংটা কৃষ্ণচূড়া ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তুলে ধরতেছে না, সে রংটা তুলে ধরতেছে আমাদের ভাষার শহীদদের যে তাজা রক্ত যে ভাষার জন্য বিলিয়ে দিয়েছিলেন, সেই রক্ত। ফুলের যে লাল রং, সেটা মানুষকে আনন্দ দেয়, ভালো লাগা দেয়, কিন্তু রক্তের যে লাল রং, সেটা মানুষের অনুভূতিতে কোনো ভাল লাগার তৈরি করে না, বরং এক ধরনের আক্রোশ, এক ধরনের ভীতি, এক ধরনের প্রতিবাদ, অর্থাৎ ভিন্ন কিছুর বা ভিন্ন চেতনা তৈরি করে। তাই কবি এখানে বলেছেন যে এই রঙের বিপরীতে আছে অন্য রং। অর্থাৎ এই রং সুন্দরের রং না, এ রং শহীদদের যে আত্মত্যাগ, আত্মদান, অর্থাৎ এ রং প্রতিবাদের রং। এ রং ভীতি ধরায়, ভয় জাগায়, যার কারণে কবি এখানে বলেছেন 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। অর্থাৎ এই যে লাল রং, এই লাল রংটা ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে প্রকাশ করে না। এটা রক্তের যে লাল রং, সেই রক্তটা যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এদেশের নির্বিচারে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছিল, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যে সন্ত্রাসের তৈরি করেছিল, এটা তারই ইঙ্গিত বহন করে। যার কারণে কবি এখানে বলেছেন যে এই রং চোখে দেখতে ভাল লাগে না। অর্থাৎ পুরো রক্তের রঙই চোখে দেখতে ভাল লাগে না, সেটা একটা বিভীষিকার প্রতীক যে এই রং সন্ত্রাস আনে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রং ছেয়ে আছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। অর্থাৎ এই যে শহীদের যে 52 ভাষা আন্দোলনের শহীদের যে আত্মত্যাগ, আত্মদান,
যে রক্তদান, যে রংটা শুধু ভাষা আন্দোলনের ক্ষেত্রে, যে রংটা মেডিকেল কলেজের সামনে যে রক্ত ভাষা শহীদরা দিয়েছিলেন, সেই রক্তটা শুধু মেডিকেল কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ না, ভাষা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেই রংটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ 69-এর যে গণ অভ্যুত্থানে যে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল, সারা বাংলাদেশ সমস্ত জায়গা থেকে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সমস্ত জায়গা থেকে যে মানুষ রক্ত দিয়েছিল, ওই রক্তটা কবির মনে হইতেছে যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জেই ওই রঙেরই প্রতিফলন। এই জন্য কবি এখানে বলেছেন যে যে রংটা শুধু ওখানে ছিল, এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। এখন সেই 52 যে চেতনা, সেই চেতনা পূর্ব বাংলার সমস্ত গ্রামগঞ্জ, হাট বাজার সর্বত্র পরিব্যাপ্ত। আমি আর আমার মতোই বহু লোক, রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ আত্মরা, কেউ মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। অর্থাৎ এখন এই যে 69-এর যে গণ অভ্যুত্থান, এখানে যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সর্বস্তরের মানুষদের যে অংশগ্রহণ, সেই দিকটার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এখানে সমস্ত মানুষের মতোই কবি আরো বহু লোক প্রতিনিয়ত ঘাতকের নির্মম বুলেটের আঘাতে প্রাণ দিতেছে, কেউ আহত হতেছে, কেউ বা প্রাণ দিতেছে, কেউ বিপ্লব বা বিক্ষোভে ফেটে পড়তেছে। এরকম একটা পরিস্থিতি চারদিকে বিরাজ করতেছে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এখানে কবি মানব বাগান বলতে এই যে আমাদের মানব জাতি, তার যে সুন্দর দিকটা, তার যে মানবিক বোধটা, মানবিকতা, এই বিষয়গুলা দিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষের জন্য এই পৃথিবী। কিন্তু এখানে আমরা ভিন্ন চিত্র দেখতে পাইতেছি। 69-এর গণ অভ্যুত্থানে এখানে পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্বিচারে এদেশের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক, শত শত মায়ের বুক খালি করতেছে। অর্থাৎ এখানে মানবিকতার জায়গায় এক ধরনের হিংস্রতা বসবাস করতেছে, সন্ত্রাস বসবাস করতেছে, সন্ত্রাসের সূচনা করতেছে এই পূর্ব বাংলায়। এখানে মানবিকতা বলতে কিছু নেই, যার কারণে কবি এখানে বলেছেন যে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। অর্থাৎ প্রতিদিনই মানবতা ভুলণ্ঠিত হচ্ছে ঘাতকের বুলেটে। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার মুখে। এখানে ভাষা শহীদের চেতনা আমরা দেখতে পাই যে এই যে 1969-এ এই যে রাস্তাঘাটে এই যে মিছিল মিটিং, এই যে যুব সমাজ অকাতরে রক্ত দিতেছে, এটা আর কিছুই না কবির মতে। এই যে রাজপথে যারা রক্ত দিতেছে, মনে হচ্ছে হাজারো ছালাম এই রাজপথে, সেই ছালামেরই আত্মা বা ছালামেরই মতো যুবক, সালামেরই মতো যারা চেতনা ধারণ করে তারা এই রাজপথ দখল করে আছে। তাই মনে হইতেছে যে এই প্রতিবাদী যুবকদের মধ্যে সালাম ভর করতেছে। অর্থাৎ এই রাজপথে যারা নামতেছে এরা সালামেরই অন্যরূপ। যারা মিছিলে যারা এই দেশের পতাকা তুলে ধরতেছে, আবার যারা প্রাণ দিতেছে, বরকত যারা ভাষা আন্দোলনে যিনি শহীদ হয়েছেন, ঘাতকের বুলেটে যার বুক বিদ্ধ হয়েছিল, রাজপথে যারা প্রাণ দিতেছে, কবির মনে হচ্ছে যে এই যে ঘাতকের থাবা, এই ঘাতকের থাবায় যে যারা বুক পাততেছে, এরা
আর কেউ না, বরকতের মতোই আরেক বরকত। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ যে সালাম ভাষার সহিত, অমর ভাষার সহিত ভাষার জন্য 52তে প্রাণ দিয়েছে, এই যে ঢাকার রাজপথ বিপ্লবে ফেটে পড়তেছে, চারিদিকে বিপ্লব, চারিদিকে তাণ্ডব, চারিদিকে সন্ত্রাস, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো, এই যে যে ঢাকার যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এগুলা কবির কাছে মনে হচ্ছে যে এগুলো সালামেরই যুগ। সালাম যেভাবে ঢাকাকে দেখতেন, এটা তারই একটা প্রতিরূপ। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ সালাম যে সুন্দর বাংলার জন্য, যে শ্যামল বাংলার জন্য প্রাণ দিয়েছেন, স্লোগান দিয়েছেন, রাজপথে যে স্লোগান হচ্ছে, এটা তারই প্রতিরূপ। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অর্থাৎ এই যে রাজপথে যে জনসাধারণ, এই যে মিছিলের যে রাজপথ, এই যে ঢাকা যে ঢাকার রাজপথ যে মিছিলে ছেয়ে গেছে, এই যে স্লোগান হচ্ছে প্ল্যাকার্ড হাতে, এগুলো আর কিছুই না, এগুলা সালাম যে ভাষার জন্য প্রাণ দিয়েছিল, সেই একই চেতনায় রাজপথ আজ মিছিলে মুখর। তাই রাজপথে মিছিলে যে স্লোগান হচ্ছে, এগুলা অনেক, তাই কবির মনে হইতেছে যে সালামের হাত থেকে এই যে অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালার জন্য আমরা প্রাণ দিয়েছি, অর্থাৎ যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, মনে হচ্ছে যেন সালামের হাত থেকে অবিরত সেই অবিনাশী সেই বর্ণমালা ঝরতেছে। যাক, আজ ক্লাস এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে। যেহেতু কোভিড পরিস্থিতি পূর্বের চেয়ে আরো ভয়াবহ, আবার পরিস্থিতি অবনতির দিকে, তোমরা নিজের জায়গা থেকে বাসায় যত সম্ভব বাসায় থেকে পড়াশোনা করার চেষ্টা করবে। আর ভালো থাকবে সবাই।